সম্প্রতি বিবিসিতে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকারটা কি আপনারা কেউ দেখেছেন? যদি দেখেই ফেলেন তাহলে তো কিছু বলার নেই, আর যদি না দেখে থাকেন আমার একটা অনুরোধ থাকবে, রোজা রেখে ভাই এই সাক্ষাৎকারটা দেখবেন না। মানে রোজা রেখে মিথ্যা কথা মানে মিথ্যা কথা বলা তো এমনিতেই একটা পাপ, রোজা রেখে মিথ্যা কথা বলাটা তো আরো বেশি পাপ, সেটাই আমরা ধরে নিব। কিন্তু কোনো এই জিনিসটা শুনলেও আমার ধারণা অনেক রোজাদারের জন্য মানে কি বলে আরেকটু বেশি মানসিক কষ্ট হবে, আমি যদি অন্য কিছু নাও বলি। সুতরাং রোজা রেখে ইন্টারভিউটা না দেখে আপনাদের উচিত হবে, যদি একান্তই দেখতে হয় তাহলে সেটা ইফতারের পরে দেখুন। প্রিয় দর্শক, যারা দেখে ফেলেছেন তাদেরকে শুভেচ্ছা ভালোবাসা। আশা করছি যে তারা মানে ধৈর্য ধরে দেখার কারণে তাদের সেই ধৈর্য শক্তিটা অনেক বেড়েছে, এবং যারা দেখেন নাই তারা না দেখে বরঞ্চ দুধের স্বাদ ঘুলে মিটিয়ে ফেলুন। আমি এখন আলাপ করব ডক্টর ইউনূসের এই 17 মিনিটের সাক্ষাৎকারটা নিয়ে। যাই হোক, ডক্টর ইউনূসের কথাবার্তা শুনতে খুব ভালো লাগে, মানে তার কিছু কমন কথা আছে এবং শেষ পর্যন্ত উনি খুব চমৎকারভাবে সারেন্ডার করে ফেলেন। না, আমি তো নতুন, আমি কিছু জানি না, আমার লোকজন যারা আছে এরাও কিছু জানে না, আমরা চেষ্টা করছি, অনেক কিছু করার ছিল কিছুই করতে পারি নাই। ও আর সংস্কার দেখবেন, এই যে আমার হাতে সংস্কার, মানে আপনি যেটাই বলবেন শেষ পর্যন্ত এটা একটা সংস্কার দিয়েই উনি মানে কি বলা যায় এটাকে বেঁচে থাকার একটা চেষ্টা বা কিছু একটা করতে চেষ্টা করেন আর কি। যাই হোক, অবভিয়াসলি তার সাক্ষাৎকারটা বিবিসিতে প্রকাশিত হয়েছে মার্চের 3 তারিখে, এবং সেই সাক্ষাৎকারটা নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির। মীর সাব্বিরের যে প্রথম প্রশ্নটা মানে কাজের প্রশ্ন, প্রথম তো একটা কি বলা যায় ভদ্রতা সূচক কিছু প্রশ্ন থাকে, এইগুলোর বাইরে তার প্রথম জিনিসটা হচ্ছে যে বিদেশিদের তার উপর অনেক আস্থা আছে, এবং ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করা হয়েছে যে বিদেশের আস্থা বাদ দিয়ে মীর সাব্বির বলতেছেন, আমি যদি দেশের প্রসঙ্গে আসি, আইন শৃঙ্খলা প্রসঙ্গে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, তো এই বিষয়ে অপরাধ কিন্তু বেশ বেড়েছে, এটা নিয়ে আপনার নিয়ন্ত্রণ কেন করতে পারছেন না? এটা মীর সাব্বিরের প্রশ্ন। জবাবটা কি? জবাবটা হচ্ছে, ও আস্থার কথা দিয়ে শুরু করেছিলাম, আস্থার কথাতেই ফিরে যাই, দেশ বিদেশের আস্থা, দেশের মানুষের আস্থা আছে কিনা আমাদের উপর, এটাই তো বড় কথা। এটা ডক্টর ইউনূস বলেছেন। মানে হচ্ছে ডক্টর ইউনূসের একটা দৃঢ় বিশ্বাস হচ্ছে দেশের মানুষের অনেক আস্থা আছে তার উপরে। ভাই, এ তো যদি আস্থা থেকে থাকে তাহলে আমার মনে হয় একটা জনমত জরিপ করে ফেলেন, সেটা সবচেয়ে ভালো হবে। এবং সেটা কোথায় করবেন? একটু দূরে নিরাপদে থেকে করেন। ধরেন আপনি হঠাৎ করে কারণ বাজারের মাঝখানে গিয়ে বা শ্যামবাজারের আড়তে গিয়ে বা ধরেন মিরপুরে যারা দাঁড়িয়ে আছেন অনেক লোকজন বা যে কোনো একটা জায়গায়, মানে অনেক জনসমাবেশ আছে, এইসব জায়গায় যায় না, নিরাপত্তার একটা প্রশ্ন হতে পারে। নিরাপত্তার অবস্থা তো ভাই খুবই খারাপ, এবং এই মব ভায়োলেন্স তখন দেখা যাবে যে আপনাদের উপর দিয়ে হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখেন। যাই হোক, কাজের কথা আসি তাহলে, অনেক কথাবার্তা হলো। বিবিসি জিজ্ঞেস করছে, আমরা যদি আইন শৃঙ্খলা বিষয়ে ফিরে তাকাই, পরিস্থিতির যে অবনতি হয়েছে, অনেকেই বলছেন তারা নানা রকম ভয়ে আছেন, আতঙ্কে আছেন, যেহেতু অপরাধটা তারা দেখছেন রাস্তাঘাটে যেটা হচ্ছে, এটা কেন আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না? খুবই যৌক্তিক একটা প্রশ্ন। প্রধান উপদেষ্টা জবাব দিচ্ছেন, অবনতিটা কোন পয়েন্ট থেকে হয়েছে এটা আমাকে বলতে হবে। তো আপনি বলছেন অবনতি হয়েছে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে হয়েছে সেটা না দিলে তো আমি বুঝতে পারবো না। উনি বুঝতেই পারেন নাই যে কোথা থেকে অবনতি হয়েছে। মানে ক্রাইম রেট 100 ছিল, 100 থেকে বেড়ে 120 হয়েছে না 90 হয়েছে, তাকে একটা রেফারেন্স পয়েন্ট দিলে তিনি বুঝতে পারবেন। ভাই, এই দেশের একবারে সাধারণ যে মানুষটা ফেসবুকে ঢুকলেও দেখতে পাচ্ছে যে দা কিরিচ চাপাতি নিয়ে রাস্তাঘাটে লুটপাট হচ্ছে, ছিনতাই হচ্ছে, মব ভায়োলেন্সের কথা তো মানে বাদই দিলাম, কিন্তু ডক্টর ইউনূসের প্রয়োজন পড়বে রেফারেন্স পয়েন্ট। তিনি সেই রেফারেন্স পয়েন্ট ছাড়া কিছুই জানেন না, কিছুই বুঝতে পারেন না। আসুন তাহলে আমি তাকে কিছু রেফারেন্স পয়েন্ট দিই। পয়েন্টগুলো আমরা নিয়েছি ডেইলি স্টার থেকে। ডেইলি স্টারের সাম্প্রতিক একটা রিপোর্ট, সেই রিপোর্ট থেকে আমরা শুরু করব। এটা হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখে একটা রিপোর্ট, ক্রাইম রেট স্পাইক। আচ্ছা, আমাকে একটু ক্রাইম ট্রেন্ড, ড্যাকোইটি হচ্ছে মব ভায়োলেন্সের মতো, মানে দলবদ্ধ ছিনতাই। এটা
জানুয়ারি 2020 থেকে 25 পর্যন্ত প্রতি বছরের জানুয়ারির মেজারমেন্টটা তারা নিয়েছেন। 2024 সালে এটা ছিল 29টা ঘটনা রিপোর্ট হয়েছিল, এখন এটা হয়েছে 71টা। আপনি বুঝতে পেরেছেন? 29 থেকে 71 মানে 30, 60, 70, 71। 30-এর ডাবল হলে 60 হয়, 29-এর ডাবল হলে 58। এর চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। এটা একটা ডক্টর ইউনূস সাহেবকে দিলাম। তারপর ক্রাইম ট্রেন্ড রবারি, নর্মাল ডাকাতি 2024 সালে ছিল 114টা, এই বছর রিপোর্ট হয়েছে 171টা। সো আপনি এই ট্রেন্ডগুলো যদি না দেখে থাকেন ডক্টর ইউনূস সাহেব, তাহলে তো কিছু বলার নাই। আপনি তো অনেক ইংরেজি পারেন, আমার তো ধারণা ছিল আপনি ডেইলি স্টারই পড়েন, মানে আপনাদেরই তো পত্রিকা। মার্ডার, খুন 2024 সালের জানুয়ারিতে 231টা রিপোর্ট হয়েছিল, এবার হয়েছে প্রায় 300টা, 294টা। আচ্ছা, তারপরে আসেন কিডন্যাপিং, অপহরণ 2024 সালে রিপোর্ট হয়েছিল জানুয়ারি মাসে 51টা, এই বছর হয়েছে 105টা, দ্বিগুণেরও বেশি। তো প্রায় জিনিসই তো প্রায় দ্বিগুণেরও বেশি। তারপরেও আপনাকে কেন স্কেল দেওয়া লাগবে ডক্টর ইউনূস সাহেব, আমি এটাই তো বুঝলাম না। আসেন আর কি আছে, আর বাকিগুলো চুরিদারি বাগলারি ওইগুলোতে আমি না যাই। নভেম্বর ডিসেম্বরে একই অবস্থা। আমরা যদি দেখি খুন রাহাজানি, এখানে অবশ্য 2025-এর স্ট্যাটিস্টিকটা যেহেতু নাই, যেহেতু নভেম্বর ডিসেম্বরটা আমরা নাই ধরলাম, জানুয়ারির হিসাবটা দিলাম। চাইলে আপনারা সেগুলোও অনলাইন থেকে দেখে নিতে পারেন, মানে আপনাদের তো দেখার কিছু নেই, আপনারা এমনিতেই জানেন, ডক্টর ইউনূস সাহেব দেখে নিতে পারেন। সো এই হচ্ছে অবস্থা, যেখানে কিছু কিছু ক্রাইম পুরো ডাবল হয়ে গিয়েছে, যেগুলো একেবারে কমের মধ্যে হয়েছে, খুন রাহাজানি এটা 30 ভাগ বেড়েছে। তারপরে ডক্টর ইউনূস একটা স্কেল খুঁজে পাচ্ছেন না, উনি একটা রেফারেন্স পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, খুবই দুর্ভাগ্যজনক। এবং এই যে ডাটাগুলো দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আমি আপনি বানাই নাই, এই ডাটাগুলো কিন্তু বাংলাদেশ সরকারের পুলিশ বিভাগের তাদের নিজস্ব ডাটাবেজের ডাটা, যেটা তারা প্রতিনিয়ত আপডেট করেন। এবং আপনারা জানেন যা ডাটা দেওয়া হয়েছে মূল অপরাধ এর চেয়ে অনেক বেশি হবে। এই কারণে হবে কারণ একটা বিশেষ সংখ্যক লোকজন থানাতে যাচ্ছেন না। একেবারে পরিষ্কার করে বললে আওয়ামী লীগের সমর্থিত লোকজন যারা আছেন তারা নির্যাতনের শিকার হচ্ছেন, জুলুমের শিকার হচ্ছেন, কিন্তু তারা জানেন থানাতে গেলে উল্টো তাদের হয়রানি হবে, গ্রেফতার করা হবে, সুতরাং তারা থানাতে যাচ্ছে না। যদি এবং এরাই কিন্তু ভিকটিমের একটা বড় অংশ, এই অংশটুকু যদি আমরা যোগ করি, আমার তো ধারণা দ্বিগুণ না, এটা বলতে 3 গুণ 4 গুণ 5 গুণ পর্যন্ত হতে পারে। কিন্তু ডক্টর ইউনূস সাহেব চোখে দেখছেন না। এই হচ্ছে যে আমাদের ক্রাইমের অবস্থা। ক্রাইম কেন বাড়বে না আপনি আমাকে বলেন? ক্রাইম বাড়বে এই কারণে সরকার সরাসরি ক্রাইমকে উৎসাহিত করছে। সরকার সরাসরি এই ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানিকে উৎসাহিত করছে। উৎসাহিত করার অনেকগুলো কারণ হচ্ছে। নাম্বার 1, আপনারা দেখবেন একটা ডাকাতি করতে বাধা দেওয়ার কারণে আমরা একটা অভিযান শুরু করে দিলাম। কিভাবে? মুক্তিযুদ্ধ মন্ত্রী ছিলেন মোজাম্মেল সাহেব, গাজীপুরে তার বাসার স্রেফ ডাকাতি করতে কয়েকটা ছেলেপেলে গিয়েছিল। এলাকাবাসী তাদেরকে ঘিরে ধরে, এবং এরা কিন্তু রাতে গিয়েছিল, ভিতরে লুটপাট করছিল, তারা দরজা লাগিয়ে এদেরকে ভালো করে পেদানি দেওয়া হয়। যখন পেদানি দেওয়া হয় তখন কি হলো, ডাকাতদের যে কেন্দ্রীয় সর্দাররা আছে, আমাদের সমন্বয়করা সার্জিস হাসনাত, এরা ঢাকা থেকে গুজরানো শুরু করলো, এরা গর্জানো শুরু করলো, এবং এরা বললো রাতের ভিতরে গাজীপুর আসছে, এসে সব কিছুকে ঠিকঠাক করে ফেলবো, কিছু একটা করব। কিন্তু রাতে তারা গিয়ে ওই কাহিনীটা বিশাল কিছু করতে পারলো না। পরের দিন তারা ঘোষণা দিল মার্চ টু গাজীপুর, গাজীপুরে যাব। তো অনেকেই ধারণা করলেন আরে বাইরে ভাই, মার্চ টু গাজীপুর, এখন বোধহয় ঢাকা শহর থেকে 1 লক্ষ লোক নিয়ে গিয়ে ওখানে পিটিয়ে সে দিয়ে সাইজ করে দেওয়া হবে। বাস্তবে সেটা সম্ভব হইল না। খুব সম্ভবত ওরা 40-50 জন লোক ঢাকা থেকে জোগাড় করতে পেরেছিল, এই লোক নিয়ে গিয়েছিল, এবং তারা মোজাম্মেল হকের বাড়ি বা ওই গ্রামাঞ্চল বা এলাকাগুলোতে যায় নাই। কারণ পাবলিকের মায়ের খাইলে, ওইটা কিন্তু ঢাকা শহর না, ওইটা টিএসসি রাজু চত্বর না, মায়ের খাইলে অসুবিধা পড়তো। তারা একটা তথাকথিত সমাবেশ বা কিছু একটা করে মুখ রক্ষা করে চলে এসেছিলেন। কিন্তু আমাদের সরকার কি করলো? আমাদের সরকার এটাকে ধরে অপারেশন ডেভিল হান্ট শুরু করে দিল। সো দ্য মেসেজ তারা জনগণকে ডেলিভার করলো যে তোমার বাড়িতে ডাকাতি করা হবে, বিশেষ করে তুমি যদি আওয়ামী লীগের সমর্থন করে থাকো, বা তুমি, পরিষ্কার কথা, তুমি যদি জাতীয় নাগরিক কমিটি এবং জামাতে ইসলাম টাইপের এই যে উগ্র ডানপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে যদি তোমার কোনো সম্পৃক্ততা না থাকে, তোমার বাড়িতে ডাকাতি করা হচ্ছে আমাদের অধিকার, এবং সেই অধিকার যদি তুমি না দাও, তোমাকে এখন আর্মি পাঠিয়ে ডেভিল হান্ট করে দেওয়া হবে। এই মেসেজটা যখন সরকার দিয়ে থাকেন যে ডাকাতি করতে দিতে হবে,
তো সাধারণভাবে কি হয়, আমাদের যে ছাপড়ি ডাকাত, রাস্তাঘাটের যে ডাকাতগুলো আছে তাদের তো ডাকাতি বেড়ে যাবে, ছিনতাই বেড়ে যাবে। কিন্তু এখন ডক্টর ইউনূস বলছেন যে এটার মূল কারণ হচ্ছে পুলিশ কাজ করছে না। ভাই পুলিশ যদি এই এতদিন পরে কাজ না করে থাকে, 6 মাস 7 মাস পরে, তাহলে কিভাবে হবে, কেন হবে? তো এই পুলিশ কিভাবে কাজ করবে? পুলিশের সর্দার যাকে বানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব। আমি ওনাকে নিয়ে একটা আলাদা পর্ব করি। আই লাভ দিস গাই লাইক এনিথিং। আমি ওনাকে খুবই খুবই পছন্দ করি। মানে একটা লোক হঠাৎ করে রাত গভীরে দাঁড়িয়ে হঠাৎ করে বলে আমি একটা প্রেস কনফারেন্স করবো, সবাই নিশ্চয়ই বলছে স্যার ঠান্ডা হন, পানি খান, কফি খান, কফি খেলে ব্ল্যাক কফি খেলে উপকার হবে। আরে না বেটা, আমি একটা প্রেস কনফারেন্স ডেকে দে, প্রেস কনফারেন্স রাত 3টার সময়। আই লাভ দ্যাট গাই। আমি এটা নিয়ে আলাদা একটা পর্ব করব। যাই হোক, আমরা আবার সাক্ষাৎকারে ফেরত আসি। ডক্টর ইউনূস বলেছেন যে কমন জিনিস, আমরা তো চেষ্টা করছি, উন্নতি হচ্ছে। আচ্ছা যাই হোক, তারপরে আসে ঐক্যের ফাটল নিয়ে কথা এসেছে যে এখানে 3টে স্টেক হোল্ডার ছিল। একটা হচ্ছে আন্দোলনকারী ছাত্রদের, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা একটা স্টেক। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি একটা সবচেয়ে বড় বিরোধী দল ছিল তখনকার অবস্থা, আন্দোলন করছিল একেবারে শুরু থেকেই। তারা জামাতে ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলদের একটা যে অবস্থান, মানে সেখানে ভিপি নূরের দল আছে, তারপরে ধরেন আমাদের জুনায়েদ সাকির দল আছে, তারপর মাহমুদুর রহমান মান্নাদের দল আছে, আরও অনেকগুলো দল কিন্তু বেশ ভাইব্রেন্ট ছিল, রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল। তো এদের, আর তৃতীয় হচ্ছে সেনাবাহিনী, এদের মধ্যে স্টেক হোল্ডার 3টাই। এদের ঐক্যের কোনো সমস্যা হচ্ছে কিনা সুস্পষ্টভাবে হচ্ছে। সুস্পষ্টভাবে আমরা দেখতে পেয়েছি, একদিকে হচ্ছে বিএনপি সহ তারা বিভিন্ন কাজে সরকারের তারা হজম করছে, সহায়তা দিচ্ছে, কিন্তু অসন্তোষ প্রকাশ করছে বিভিন্ন ইস্যুতে। আমি লিস্ট দিতে পারবো। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে জুলাই ডিক্লারেশন অফ প্রোক্লামেশন একটা বানাতে চেয়েছিলেন, সেই ইস্যুতে বিএনপির সাথে গ্যাপ আছে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে কিনা না, এই ইস্যু নিয়ে কিন্তু এক ধরনের কনফিউশন আছে। আরও অনেক, বিএনপি নির্বাচনের ডেডলাইন নিয়ে আছে, স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা না, সংবিধান সংশোধন হবে কিনা, সুস্পষ্টভাবে ডক্টর ইউনূসের সাথে বিএনপির, আমি অন্যগুলোরে ধরি না যে আমার তো আসলে ইউনূসেরই অংশ, বাকি দলগুলো অত্যন্ত ছোট, বিএনপির সাথে একটা দূরত্ব আছে। আরেকটা দূরত্ব হচ্ছে সেনাবাহিনীর সাথে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার শেষ পর্যন্ত যে বক্তৃতা দিয়েছেন, যে বক্তৃতায় তিনি মাননীয় প্রধান উপদেষ্টা না বলে ডক্টর ইউনূসের সাথে আমার নিয়মিত কথা হয়, আমরা এক আছি বলেছেন। এটা একটা সিগনিফিক্যান্ট অস্বস্তিকর পরিবেশ, এটাকে অস্বীকার করতে পারবেন না। আচ্ছা, তারপরে দেখেন মানে ডক্টর ইউনূস কীভাবে টুইস্ট করেন, কীভাবে একটা করুণ মিষ্টি চেহারা নিয়ে পিটি 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 অবস্থায় থাকেন। আমি দেখেন, বিবিসি বাংলা বলছে, আমি যদি একজনের কথা বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি বক্তব্যে বলেছেন অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সংশয় তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টা জবাব দিচ্ছেন, ও জনমনে, ওনার মনে সন্দেহ হয়েছে কিনা এটা হলো কথা। মানে তারেক রহমান কি বলবে যে ভাই আমার মনে সন্দেহ তৈরি হয়েছে? রাজনীতিতে লোকজন এভাবেই বলে যে জনগণ চায় না, জনগণ চায় না মানে আমি চাই না, জনগণ চায়, জনগণ চায় মানে আমি চাই। জনগণের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে, জনগণের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তারেক রহমান কি বলেছে যে জনগণের মনে সন্দেহ সৃষ্টি হয়েছে কিন্তু আমার মনে কোনো সন্দেহ নাই? ওনারা যখন বলেছেন জনমনের সন্দেহ সৃষ্টি হয়েছে, মানে বিএনপির মনে সন্দেহ সৃষ্টি হয়েছে। তো বিবিসি বলছে ও তাদের মনে কেন সন্দেহ তৈরি হবে? তখন প্রধানমন্ত্রী, না সে তো করে নাই, সে কথাই বলছি, আমরা যখন বসি কেউ তো বলে নাই যে সন্দেহ হচ্ছে, সে বলেছে আমরা আপনাদের সঙ্গে আছি। সো এই যে ভদ্রতা করে যে লোকজন কথা বলে, এই জায়গাটাকে তারা ডক্টর ইউনূস খুব টুইস্ট করে, খুব নিজেদের মতো করে নিয়ে আসলেন। ছাত্রদের প্রসঙ্গে, ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করেছে, এতে এই সরকারের অবস্থান কি হবে? আর এটা খুব পরিষ্কার। ডক্টর ইউনূস প্রথমে বলেছেন আমাদের চাকরি দিয়েছে ছাত্ররা। তো আমরা আগে দেখতাম না, মানে যে সরকার যারা চাকরি দিয়ে, যে বিশেষ করে নির্বাচন কমিশনের কিছু ক্লাউন ছিল না, এখন থেকে না, একবার আগে থেকে ছিল। আপনারা মনে করেন বিএনপি জামাত জোট সরকারের সময় ছিল জেনারেল না তো কি নির্বাচন কমিশন আজিজ এবং কে কে ছিল না, এদের কিনে লোকজন খুব হাসাহাসি করতো। একজন সিসি ছিল, সাংবাদিকরা দেখতে বলতো ভাই আমি তো দুপুরে ভাত খাই না, ভাতটা খাওয়া বেলায়, মনে আছে? একই ঘটনা, শেখ হাসিনা যাদেরকে সিসি বানিয়েছিলেন, উইথ অল ডিউ রেসপেক্ট, তাদেরকে রেসপেক্ট করার কিছু নাই। সো যারা চাকরি দেয় তাদের কথাই তো শোনে। তো ডক্টর ইউনূসের চাকরি দিয়েছে, উনি নিজেই বলেছেন ছাত্ররা, সেই ছাত্ররা পার্টি করেছে। এবং উনি বলছেন না 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 না, আমার তো 3 জনের মধ্যে একজন পার্টি করতে চেয়েছে, ও তো চলে গিয়ে। তাহলে বলছেন যে রাজনৈতিক দল নিয়ে তাদের কিছু নাই। সেনাবাহিনী নিয়ে উনি বলেছেন সর্বাত্মকভাবে অ্যাবসুলুটলি তাকে সহায়তা করছে।
হুইচ ইজ গুড। এই দৃঢ় মানে এই বিশ্বাস নিয়ে বলাটার প্রয়োজন ছিল, সেটা উনি বলেছেন। কিন্তু উনি ওয়াকারের সাথে ইকো করেন নাই, মানে একই সুরে কথা বলেন। বলেছেন ওনার বক্তব্য, উনি বলেছেন আমার তো এটা এন্ডোর্সমেন্টের কিছু নাই। এবং অবভিয়াসলি শেষে কি বলেছেন, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর, সেই কেষ্টা বেটা হচ্ছে আওয়ামী লীগ। 7 মাস ধরে আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মী, নেতা তো নাই, নেতা এগুলা কোথায় গিয়েছে আল্লাহ জানে। মানে শীর্ষ নেতা শেখ হাসিনা বাদ দিয়ে বাকি যে নেতা ছিল ওবায়দুল কাদের সহ আল্লাহ মাহবুদে জানে এরা কোথায় আছে, কি করছে। 3-4 জন একটু জেলে টেলে আছে, বাকিদের তো কোনো খোঁজখবর নাই। এবং এদের কর্মীরা খুব কষ্টে আছে, কারণ এদের ম্যাক্সিমাম নেতারা এই কর্মীদেরকে দেখে না, এরা নিজেরাই পালায় গেছে। এই কর্মীরা মানে আজব আজব কর্মী গ্রেফতার হচ্ছে, 7 বছর 8 বছর 10 বছর ধরে কোনো পদেই নাই, হয়তো আওয়ামী লীগ করে পাত্তাই দিত না, আওয়ামী লীগ করে বেচারা, এখন ওরেও গিয়ে ধরছে। আমি কয়েকদিন আগে দেখলাম যে একটা আদালত থেকে উকিলদেরকে ধরে দৌড়ে দৌড়ে নিয়ে তুলতেছে। তো এই জন্য একটা বিশৃঙ্খল অবস্থা আওয়ামী লীগের। তখন ডক্টর ইউনূস বলছেন দেশের সকল সমস্যার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ করছে। ওয়াকার বলেছেন দেশের যদি সবাই এক না থাকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। ডক্টর ইউনূস বলছেন হ্যাঁ, কারণ আওয়ামী লীগ করছে। সো এই হচ্ছে যে ট্র্যাডিশনাল রাজনীতির কথাবার্তা উনি বলছেন। ট্র্যাডিশনাল একটা সাক্ষাৎকার, গতানুগতিক সাক্ষাৎকার, আইন শৃঙ্খলা ও অন্যান্য বিষয় নিয়ে চোখে মুখে মিথ্যাচার, সব কিছুর দায় দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে দিয়ে দেওয়া, এটা একটা চোখে মুখে মিথ্যাচার। রাজনৈতিক দলগুলোর সাথে তার যে সম্পর্কে টানাপোড়েন সেটা অস্বীকার করে এটা মিথ্যাচার। এই সব কিছু মিলিয়ে, সব মিথ্যাচার মিলিয়ে একটা আচার বানিয়ে উনি নতুন একটা সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিতে। প্রিয় দর্শক, আপনারা যারা দেখেন নাই তারা ভালো করেছেন, হুদাই সময় নষ্ট হতো। যারা আজকে আমার এই আলোচনাটা শুনলেন তারা ভাবছেন ওইটা শুনলেন সময় নষ্ট হলো, এইটা হলো কি হতো, এটাও সময় নষ্ট হলো, কিছু করার নাই। রোজা রমজানের দিন, হাতে অনেক সময় থাকে, সময় কাটানো যায় না। যারা ইবাদত বন্দেগী করছেন করেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। আর যারা ইফতারের পরে এই অল্প সময় তারাবির আগে রাজনীতির কিছু আলাপ আলোচনা শুনে থাকেন, তারা আবার ফিরে আসবেন এই চ্যানেলে। আমরা অন্য বিষয় নিয়ে অন্য সময় কথা বলবো। ভালো থাকুন, সবাইকে রমজানের শুভেচ্ছা।